মানে ইউরোপ বা আমেরিকা কেউ চাচ্ছে না প্রকাশ্যে যুদ্ধটা বন্ধ হোক। ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সামনে ঠেলে দিয়ে অস্ত্র বাণিজ্য করেছে এবং রাশিয়াকে চাপে ফেলার জন্য, কিন্তু এটা আপনার বুমেরাং হয়েছে জেলেনস্কির জন্য। ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া দামে, মানে মার্কেট প্রাইস যদি তেলের ব্যারেল প্রতি $100 থাকে তাহলে $50 রাশিয়া সেটা বিক্রি করবে, সেই শর্ত কিন্তু মেনে নিয়েছে রাশিয়া। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান নিশান এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজল হায়দার। কাজল ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ। 3.5 বছর ধরে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আসলে বর্তমান পরিস্থিতি কি এবং কিভাবে চলছে যুদ্ধ, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, যেটা হচ্ছে নিশান, আপনি দেখেন 80 বছরের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। আমরা সবাই জানি যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গ নিয়েই কিন্তু পুতিন বারবার মানা করছিল ইউক্রেনকে যে আপনার যোগ দেওয়ার কোনো দরকার নেই, আপনার নিরাপত্তা যা আছে আমরা দেব, আপনার ব্যবসা বাণিজ্য করবেন সব কিছু দেব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ইউক্রেন কিন্তু রাশিয়ার অন্তর্ভুক্ত, যেটা আপনার 90 সালের দিকে 87 সালের দিকে ভেঙে যায়। তো এই 80 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রচুর প্রাণহানি দুই পক্ষের গেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে রাশিয়া খুব দ্রুত 3.5 বছরে 20% করেছিল, কিন্তু কয়েকদিনে 26% ভূমি দখল করে নিয়েছে ইউক্রেনের। এবং তারা সব দিক থেকে, আমরা এই অনুষ্ঠানে পূর্ব ম্যাপে দেখিয়েছি যে কোন কোন ডনেক্স থেকে শুরু করে জেলেনস্কি, জাপোরিজিয়া, এগুলো লুহানেস্কো কীভাবে একের পর এক দখল করে নিচ্ছে। তো আশার একটা আলো আমরা দেখতে পেয়েছিলাম গত মাসের শুরুতে আপনার আলাস্কা বৈঠকে। আলাস্কা এক সময় রাশিয়ার ছিল। 1867 সালে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তখন রাশিয়া থেকে এটা কিনে ফেলে দ্বীপটা। এই আলাস্কায় বৈঠক হয়েছিল ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। সেখানে তারা যখন 3.5 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিক সামনে আসলেন, যৌথ একটা বিবৃতি দিলেন, কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্ন উত্তর দেয়নি। তখন পুতিন তার দেশে ফেরত যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতে শান্তি আলোচনা আগে নেওয়ার জন্য এই আলোচনা পারফেক্ট। এবং পুতিন সম্বন্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেন, পুতিন খুবই শক্ত এবং একগুঁয়ে মানুষ, মানে তিনি যা বলেন তাই করেন। আর আমরা পক্ষান্তরে কি দেখেছি, ট্রাম্প এক এক সময় এক এক কথা বলে, শোম্যানশিপ করে, তার নোবেল পাওয়ার জন্য সে খুব হইচই ফেলে দেয়, সে বলতে থাকে অমুক যুদ্ধ আমি বন্ধ করেছি, তাদের মধ্যে শান্তি আলোচনা এনেছি, মানে হচ্ছে ক্রেডিটটা আসলে নিজে সবসময় লাইমলাইটে থাকতে চায়। এবং তিনি প্রায় ইন্টারভিউতে বলেন তিনি শান্তি চান, যুদ্ধ চান না। আসলে তিনি কতটা চান, কারণ তিনি তো ব্যবসায়ী, যুদ্ধের সময় ব্যবসা হয়, অস্ত্র ব্যবসা হয়, আবার যুদ্ধ না থাকলে তো এমনি ব্যবসা হয়। যাক, এরপরে এর কয়েকদিন পরে আবার ওয়াশিংটনে ওভাল অফিসে ইউরোপের নেতা এবং ইউরোপের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এবং জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প। এখানে অনেক আলোচনা হয় এবং এই দুই আলোচনা, আগের আলোচনা এই আলোচনা থেকে যে বিষয় দুইটা সামনে আসে সেটা যদি আমি 1, 2, 3 ক্যাটাগরি করি, প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা কে দিবে, যেহেতু ন্যাটোতে যেতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ল্যান্ড সোয়াপিং, যে জায়গাগুলো দখল করেছে রাশিয়া, এর মধ্যে কতটুক রাশিয়া ছাড় দিবে। এই দুই জায়গায় কিন্তু আলোচনাটা থমকে যায়, বা এটা হচ্ছে পিন পয়েন্ট। তো আমি প্রথমে নিরাপত্তার কথা আসি। নিরাপত্তার ব্যাপারে ট্রাম্প সে সময় বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপের কিছু দেশ নিয়ে একটা হতে পারে, সামরিক সেনারা এটা পাহারা দিবে যুদ্ধ পরবর্তী, একটা ন্যাটো না, কিন্তু ন্যাটোর আদলেই তারা। সে সম্বন্ধে রাশিয়া তখন কিছু কথা বলেনি। তারপর আবার বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়াকে নিশ্চিত করতে হবে ইউক্রেনের নিরাপত্তা কে দিবে। এবং এমনও কথা শোনা গেছে যে জাতিসংঘের আন্ডারে পিস কিপার, এভাবে প্রত্যেকটা দেশ থেকে কিছু সেনা কর্মকর্তা নিয়ে ইউক্রেনে
রাখা যেতে পারে। সর্বশেষ গত বৃহস্পতিবারে যে ট্রাম্প একটা কথা বলেছে, আজকে কেন বলেছে এটার উত্তর আমি বলছি। গত বৃহস্পতিবার এমানুয়েল ম্যাক্রো, যিনি আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট, জেলেনস্কির সাথে এবং ইউরোপীয় আরও দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করে ওখানে একটা কথা এসেছিল যে 26টা দেশের নাম উল্লেখ করেনি, যুদ্ধ পরবর্তী ইউক্রেনে আপনার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা স্থল, সমুদ্র, আকাশ সীমায় আন্তর্জাতিক বাহিনী তদারকি, এটা আন্তর্জাতিক বাহিনী হিসাবে কাজ করবে। এইখানে আপনার রিয়াক্ট জানিয়েছেন পুতিন এই কথা বলেছেন, যদি এই ন্যাটো দেশভুক্ত ও কান্ট্রিগুলো থেকে এই নিরাপত্তা আন্তর্জাতিক বাহিনী তৈরি করা হয়, তাহলে যুদ্ধ হলে কিন্তু তারাও রাশিয়ার শত্রুতে পরিণত হবে, মানে সরাসরি একটা হুমকি দিয়ে রেখেছে। এবং পুতিন একটা কথা বলেছেন, আমি ওনার এইটা বলছি যে নিউজটা আসছে গণমাধ্যমে, আর যদি এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় যা শান্তির দিকে যাবে, দীর্ঘমেয়াদী শান্তির দিকে, তাহলে তিনি ইউক্রেনের ভূখণ্ডে পশ্চিমা সেনাদের উপস্থিতির কোনো অর্থ দেখেন না। তার কথা হচ্ছে, যদি আমরা আলোচনা করে একটা মীমাংসা এসে পড়ি, তাহলে তো আর ইউরোপীয় সেনাদের দরকার নেই। তখন আমরা যে বলছিলাম আন্তর্জাতিক কোয়ালিশন করে একটা দেওয়া, মূলত এই নিরাপত্তার জায়গাটা আটকে গিয়েছে। আর ভূমি সোয়াপিংয়ের ব্যাপারে কেউ কোনো ছাড় দিতে যাচ্ছে না, জেলেনস্কিও না আর পুতিনও না। ইউরোপীয় নেতাদের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল জেলেনস্কি, তাদের বলছিল আপনারা কিছু একটা করেন। এবং তার 2 দিন পরে তিনি আবার বলেছেন তিনি রাশিয়ার সাথে বসতে ইচ্ছুক। আগে কিন্তু কখনো তিনি একথা বলেননি সরাসরি। এবং সে পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকেও বলা হয়েছিল ঠিক আছে আপনি মস্কোতে আসেন, কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আসেন, শুধু বৈঠক করার জন্য বৈঠক আমরা করব না, যাতে একটা স্থায়ী সমস্যার সমাধান হয় এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের, সে ব্যবস্থা নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে আমার কাছে আসেন। সেরই পরিপ্রেক্ষিতে যে আবার পুতিনের কথা বলেছেন যে এই যে 26টা দেশের মুভমেন্টের কথা বলা হচ্ছে, তাহলে এ ধরনের বৈঠক যেটা জেলেনস্কি আর পুতিনের মধ্যে হওয়ার কথা কোনো অর্থ দেখেন না। ইউক্রেনের পক্ষের সঙ্গে মূল বিষয়গুলো নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো বাস্তব অসম্ভব হবে, কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে ইউরোপ বা আমেরিকা কেউ চাচ্ছে না প্রকাশ্যে যুদ্ধটা বন্ধ হোক। এটা হচ্ছে পুতিনের কথা। এই ছিল আমার এখন পর্যন্ত পুতিন আর ইয়ের। আচ্ছা, এখানে আমরা গণমাধ্যমে দেখেছি যে ইউক্রেন কিন্তু আসলে হচ্ছে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে সমর্থন চাইছে এবং তারা আসলে রাজি হয়েছে, যেমন ফ্রান্স এবং যুক্তরাজ্য 2টি দেশ রাজি হয়েছে তাদেরকে সমর্থন জানার জন্য। কিন্তু এখানে হচ্ছে আবার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা সেনা মোতায়েন করবে না, কিন্তু হচ্ছে তারা আকাশপথের সুরক্ষা সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা দিতে পারে। বাট এখানে হচ্ছে তারা সেনা মোতায়েন কেন করবে না, বা এটা নিয়ে কি বলতে চান, কি মতামত আছে আপনার? রাশিয়া প্রথমেই বলে দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনা ইউক্রেনে ঢুকতে পারবে না সরাসরি। ওই আলোচনায় এই কথাটা উঠে আসছিল। এই জন্য ট্রাম্প বিকল্প হিসাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো চায় পৃথিবীর যে কোনো স্থানে তার একটা প্রভুত্ব থাকুক, তার একটা কংক্রিট ব্যবস্থা থাকুক। সেই জন্য সে বলছে সে যেটা করবে ইউক্রেনে তার ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে সে এয়ার ডিফেন্স সিস্টেম দিবে, যেটাকে আয়রন ডোম বলে, সেটা দিবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিছু প্লেন দিতে পারে। মানে এগুলা তো মজার ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যত কিছুই বিক্রি করবে ইউক্রেনের কাছে, টাকা কিন্তু দিতে হবে ইউরোপকে। কারণ জেলেনস্কি 3.5 বছর পর অনুধাবন করতে আসে। সে তো আসলে একজন কমেডিয়ান, ইজ নট এ পলিটিশিয়ান। একজন পলিটিশিয়ান হলে তার দেশের ভবিষ্যৎ দূরদৃষ্টি তার অন্যরকম থাকে। সে যদি পলিটিশিয়ান হতো তাহলে রাশিয়ার সাথে সে যুদ্ধে জড়াতো না। সে জানে আমার অস্ত্র ভান্ডারে কত অস্ত্র আছে এবং আমি রাশিয়ার মতো বৃহৎ একটি পরাশক্তির সাথে কতদিন ফাইট করতে পারবো। কিন্তু তাকে ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সামনে ঠেলে দিয়ে অস্ত্র বাণিজ্য করেছে এবং রাশিয়াকে চাপে ফেলার জন্য। কিন্তু এটা আপনার বুমেরাং হয়েছে জেলেনস্কির জন্য। আপনি দেখবেন যদি 3 বছর আগেও আপনি বা 2.5 বছর আগেও যদি হিসাব করেন, জেলেনস্কির সমর্থন প্রচুর ছিল। তাকে দেখা যেত স্যুট প্যান্ট ছেড়ে সেনাবাহিনী পোশাক পরে প্রতিটা দেশে যাচ্ছেন, আলাপ আলোচনা করছেন, তার নিজের দেশে সেনাবাহিনীর সাথে কথা বলছেন। কিন্তু এখন সে এবং তার বিরুদ্ধে কিছু কেলেঙ্কারি খবর আসছে যে বাইডেন প্রশাসন মার্কিন ট্রাম্পের আগে যিনি ছিলেন নগদ অর্থ সহায়তা দিত ইউক্রেনিয়ানদের জন্য, সে অর্থ সে তসরুপ করেছে।
যে অস্ত্রগুলা দিত সে অস্ত্রগুলা তুরস্কের কাছে বিক্রি করেছে বলে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্রাম্প কিন্তু আসলে অনেক দিন থেকে বলছে যে ইউরোপকে যাতে রাশিয়া থেকে তেল না কিনে বা তেল কেনা বন্ধ করতে বলছে। তো ইউরোপ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে সেক্ষেত্রে আচ্ছা ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের কি লাভ হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে মজার কথা হলো রাশিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের প্রায় 15,000-এর উপরে নিষেধাজ্ঞা রয়েছে। আর রাশিয়া তেল বিক্রি করে ডার্ক ফিল্ড থেকে, মানে এটা হচ্ছে ওদের ভাষায় অবৈধ, কিন্তু রাশিয়ার তো উপায় নাই, কৃষ্ণ সাগর থেকে এগুলো বিক্রি করে। আবার এখানে আরেকটা মজার কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া দামে, মানে মার্কেট প্রাইস যদি তেলের ব্যারেল প্রতি $100 থাকে তাহলে $50 রাশিয়া সেটা বিক্রি করবে, সেই শর্ত কিন্তু মেনে নিয়েছে রাশিয়া। এবং ইউরোপের কিছু দেশ, এদিকে এশিয়ার মধ্যে চীন, ভারত এবং আরও কিছু দেশে এই ডার্ক ফিল্ডের মাধ্যমে রাশিয়া অর্ধেক দামে তেল বিক্রি করে। এবং ট্রাম্পের অভিযোগটাই সেইখানে, ভারতের প্রতিও যে এত ট্যাক্স বসেছে একটাই কারণ। ইউরোপিয়ান ইউনিয়নও বলছে, এই ট্রাম্প কোন সময় এটা বলেছে যে কোয়ালিশন অফ দ্য ইউলিং, যে 2 দিন আগে বৈঠক হলো যেখানে ম্যাক্রো নেতৃত্বে ইউরোপের প্রায় 26 থেকে 28টা দেশ 30-এর উপরে দেশ অংশগ্রহণ করেছিল, সেখানে ভিডিও কলে অংশগ্রহণ করে এই কথা বলেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে। এখন আরেকটা মজার কথা শুনেন, দর্শকরা এটা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু গোপনে চুক্তি আছে রাশিয়ার। এবং সে চুক্তি কি? সে চুক্তি হচ্ছে ইউরেনিয়াম। রাশিয়া এবং ইউক্রেনের কিছু অংশ যেটা এখন রাশিয়ার অধীনে চলে গেছে, সেখানে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থ, পারমাণবিক অস্ত্র বলেন, পারমাণবিক আপনার বিদ্যুৎ কেন্দ্র বলেন, যে মূল উপাদানটা ইউরেনিয়াম, সেটা ওখানে পৃথিবীর 2/1 বেশি পাওয়া যায়। তো সেখানে কিন্তু চুক্তি রয়েছে রাশিয়ার সঙ্গে। আবার তেল কেনা প্রসঙ্গে আসি, রাশিয়ার তেল চীনও কিনে, ভারতও কিনে, একই দামে কিনে, কম দামে কিনে। ভারতের উপরে ট্যারিফ 50% বাড়িয়ে দিল, এই জন্য সম্পর্কটা খারাপ হয়ে গেল। কিন্তু চীনকে সময়ের পর সময় বেঁধে দিচ্ছে, প্রথমে বললো 100%, 125, এখন বলছে 145% ট্যারিফ বাড়াবো, কিন্তু আরও 90 দিন সময় দিচ্ছে। মানে এক একটা দেশের তাদের কূটনীতি অনুযায়ী ট্রাম্পের সাথে কী ধরনের বিহেভ করছে। নিশ্চয়ই আপনার ভারতের চাইতে চীন অত্যন্ত শক্তিশালী, আপনার পৃথিবীর সামরিক দিক থেকে 3 নম্বর এবং ভারত হচ্ছে 5 নম্বর। তাই ট্রাম্পের কথা হচ্ছে সে এক একটা দেশের সাথে এক এক ধরনের ডিল করে, আর একই সময় এক এক কথা বলে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেটা করেন, তিনি প্রথম থেকে যে কথা বলেন, তিনি কম কথা বলেন, কিন্তু তিনি তার কথায় স্ট্রিক্ট থাকেন। ট্রাম্প বলছে যে রাশিয়া থেকে তেল কেনার অর্থ দিয়ে হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এটা কি আসলে যৌক্তিক বলে মনে করেন যে তেল কেনার অর্থ দিয়ে? আপনার মার্কিন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা আছে, ট্রাম্প এ কথা বলে। তিনি আপনার ভারতকে, চীনকে এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশকে বলেছে যে রাশিয়া যে অবৈধ পথে তেল বিক্রি করে, আমি যেটা ডার্ক ফিল্ডের কথা বললাম, সেখানের মধ্যে যে অর্থটা আসে সেটা ইউক্রেন যুদ্ধে সে ব্যবহার করছে। এখন আপনি যদি জিডিপি দেখেন 2024 সালের জিডিপি, তাহলে সেখানে দেখবেন যে রাশিয়ার জিডিপি যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি ইউরোপীয় দেশের চেয়ে অনেক বেশি। আর পুতিন একটা কথা বারবার বলছেন, এই নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছে তার উপরে 15,000, এটার সাথে তারা অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে মাথায় নিয়ে তারা তাদের ইকোনমিটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।